রেশমিকে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে মিঠিকে মেডিকেল চেকআপ করাতে নিয়ে গেল কৃষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৃষাণু অনন্যাকে বলে, আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে আপনার এই কথাগুলো এখানে বলার কোনো মানে নেই? আপনি কেন বলছেন এসব কথাগুলো? কেন বলছেন বলুন? ওকে হার্ট করার জন্য? আর কেউ যদি মারা গিয়েও থাকে, সেটাতে তো মিঠির কোনো দায় নেই। সেই কথাগুলো এখন কেন এখানে উঠবে? আপনি তো মিঠির আত্মীয়, তাহলে কেন বলছেন? কেন বলছেন এইসব কথাগুলো? তখন এই কথাতে রেশমি কি বলবে বুঝতে পারে না। তখন কমলিনী বলে, আচ্ছা বৌদি, এখানে তো মিঠির কোনো দোষ ছিল না। প্লুটো মারা গেছে তোমার মেয়ের জন্য। তোমার মেয়ের সঙ্গে প্লুটোর বিয়ে ঠিক হয়েছিল। আর তাছাড়া মিঠি তো অনেক আগেই প্লুটোর জীবন থেকে সরে গিয়েছিল। তাহলে ও যখন যখন তোমার মেয়েকে বিয়ে করতে চাইছিল না, রাজি হচ্ছিল না, তখন প্লুটো নিজেকে নিজে শেষ করে দিয়েছে। সেখানে মিটির দোষটা কোথায়? আর এসব কথাগুলো এখন এখানে উঠবেই বা কেন? তুমি কি কোনোভাবে কিষাণুকে শোনাতে চাইছো? কিষাণুকে জানাতে চাইছো? তখন রেশমি বলে, বাবা, আমি কিষাণুকে কেন জানাতে চাইবো? তখনই এই কথাতে নতুন বলে, হ্যাঁ আপনি শোনাতেই পারেন, জানাতেই পারেন। কারণ আপনি যখন বুঝতে পেরেছেন যে কিষাণু মিঠির পাশে আছে, মিঠির হাতটা শক্ত করে ধরে আছে, তাই তো আপনি কিষাণুকে এই কথাগুলো শোনাতে চাইছেন, তাই তো? তখন তখন এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় মিঠি আর কিষাণু। তারপরে প্রসূন বলে, রেশমি, তোমাকে নিয়ে না আমি আর পারলাম না। তুমি কেন এসেছো বলো তো? তখন নতুন বলে, আচ্ছা কিষাণু, এখানে সময় নষ্ট করে লাভ নেই। তোমরা যেখানে যাচ্ছিলে সেখানে যাও। তখনই রেশমি বলে, না না, কোথায় যাচ্ছিস সেটাই তো বলতে পারলি না এখনো। তা কোথায় যাচ্ছিস সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? আর এত বড় একটা ঝড়ঝাপটা গেল, তাই তো তোকে আমি এই কথাগুলো জিজ্ঞাসা করলাম মিঠি। তখন মিঠি বলে, শোনো মামি, প্লুটো না আমার জন্য মারা যায়নি, বুঝতে পেরেছো? প্লুটো জীবন থেকে অনেক আগে আমি সরে গিয়েছিলাম। প্লুটোকে জোর করে জোর করে তোমার মেয়ে বিয়ে করতে চেয়েছিল। তাই প্লুটো বারবার আমার কাছে ফিরে আসতে চাইছিল। যখন দেখেছে আমার কাছে ফিরে আসার কোনো অপশন নেই, তখনই ও নিজেকে শেষ করে দিয়েছে। সেখানে আমার কোনো দায় নেই মামি। আর তোমার মেয়ে যদি চলে গিয়েও থাকে, প্লুটোর কথা আমাদের যে মনে নেই তা কিন্তু নয়। প্লুটোর কথা সবার মনে আছে। আশা করছি তোমার উত্তরগুলো তুমি পেয়ে গেছো। এবার এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে যেতে পারি তো? আর তুমি না এসব কথাগুলো বলার জন্যই এখানে এসেছো, আমি সেটা বুঝতে পারছি। তখন রেশমি বলে, কথার উত্তরগুলো আর পেলাম কোথায় মিঠি? এখন কোথায় যাচ্ছিস সেটা বলবি না? তুই এই যে ছেলেটার সঙ্গে চলে যাচ্ছিস। তখন মিঠি বলে, না, আমি তোমাকে বলতে চাইছি না। তারপরে রেশমি বলে, দেখ, আমি তো তোর মায়ের মতো, তাই না? তোর জন্য তোমার খুব চিন্তা হচ্ছে। তার জন্যই আমি তোকে জিজ্ঞাসা করছি। তখন এই কথাতে কিষাণু বলে, শুনুন, আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা বলতে পারি, কিন্তু আমরা বলতে চাইছি না। কারণ মিঠির জীবনেও তো পার্সোনাল বলতে কিছু থাকতে পারে, তাই না? সে কথাগুলো যে সবার সামনে বলতে হবে তা কিন্তু নয়। তখন রেশমি হাসি আর বলে, না না, আসলে মিঠির জীবনে এত বড় একটা ঝড়ঝাপটা গেল। কালকে রাতটা তোর জীবনে কেমন গেল সেটা তো আর বলতে পারছি না। তোর সঙ্গে নিশ্চয় খুব অত্যাচার হয়েছে মিঠি। সেই কথা ভেবেই না আমার খুব কষ্ট হচ্ছে রে। আর তোর শরীর ঠিক আছে কিনা সেটা জানার জন্যই তো আমি এসেছি। তোর শরীর ঠিক আছে কিনা এটা তো বড়রাই জিজ্ঞাসা করবে তোকে। তখন তো মিঠি এই কথাগুলো শুনে প্রচন্ড ভাবে কষ্ট পায় আর চিৎকার করে ওঠে আর বলে, শোনো মামি, তুমি এই কথাগুলো বলার জন্য এখানে এসেছো, তাই তো? তখন কমলিনীর মা বলে, শোনো বৌমা, তুমি যা বলার জন্য এসেছিলে বলে ফেলেছো তো? তুমি এগুলো বলতে এসেছিলে? তখন প্রসূন বলে, আমি কি বলবো বলো তো? আমি তো রেশমিকে আসতেই বারণ করেছিলাম। আমি জানতাম ও এরকম ভাবে কথাগুলো বলবে। রেশমি, তুমি এসব বাড়াবাড়ি করবে না, আমার মাথাটা হেড করবে। তখন রেশমি বলে, কোথায় বাড়াবাড়ি করছি? আসলে মেয়েটা আমার মেয়ের মতোই তো। তখন কমলিনী বলে, শোনো বৌদি, তোমাকে না কষ্ট পেতে হবে না আমার মেয়ের জন্য। আমার মেয়ের জীবনে তেমন কিছুই ঘটেনি। আমরা তো আছি। কই, আমরা তো কাঁদছি না। তাহলে তোমার কেন ওর জন্য কষ্ট হবে বলো তো? তোমাকে কষ্ট পেতে হবে না। তখন নতুন নতুন বলে, প্লিজ, আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আপনার যদি অন্য কোনো কথা থাকে আপনি বলতে পারেন, না হলে প্লিজ আপনি চুপ করুন। চুপ করুন আপনি। ওইদিকে ওইদিকে রেশমির কথা তো কিছুতেই যেন বন্ধ হচ্ছে না। তখন নতুন বলে, আমাদের সমস্যা আমরা বুঝে নিতে পারবো, আপনাকে এ নিয়ে কথা বলতে হবে না। তখন অয়নদীপ বলে, আপনি তো অনেক অসভ্য একজন মহিলা। আমি আপনাকে অসভ্য ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটা অসভ্য আমি বুঝতে পারিনি। তখন কুর্চি বলে, শোনো রেশমি বৌদি, তোমাকে আমার স্বামী অপমান করছে ঠিক আছে, কিন্তু তুমি না সেটারই যোগ্য। তার জন্যই আমার স্বামী তোমাকে অসম্মান করতে বাধ্য হচ্ছে, অপমান করতে বাধ্য হচ্ছে। না হলে তোমার কি দরকার আছে
এখানে এসে এসব কথাগুলো বলার? মিঠি তো তোমার মেয়ের মতো। তাহলে মিঠিকে তুমি এসব কথাগুলো কি করে বলছো? কি করে বলো তো? তখন রেশমি বলে, আশ্চর্য তো, আমি ভুল কি বললাম? আসলে মিঠির কি অবস্থা সেটা জানার জন্যই তো আমি এসেছিলাম। না হলে না হলে আমি কেন আসবো এখানে বলো তো? তোমাদের জীবনে এত বড় একটা দুর্যোগ আর আমি আসবো না? সেটা কি হতে পারে? তখন তখন কৃষাণু বলে, না আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। তারপরে তারপরে রেশমি বলে, কেন ভাববো না বলো তো? তারপরে কৃষাণু বলে, আচ্ছা আমাদের মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। আমরা এখানে কি দাঁড়িয়ে থাকবো? আমরা বরং এগোই। আমাদের কাজ আছে। আমাদেরকে একটা কাজে বেরোতে হবে। তাই না? আমরা যাব এখন। আর তাছাড়া মিঠির সমস্যার জন্য না আমরা আছি। আপনাকে মিঠির জন্য এত চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছেন? মিঠির সমস্ত সমস্যায় আমি মিঠির পাশে আছি ওকে আঁকড়ে ধরার জন্য। আপনি নিশ্চয়ই ভেবেছিলেন যে মিঠির পাশে কেউ নেই। মিঠি একা। সেজন্য এই কথাগুলো এখানে শোনাতে এসেছেন, তাই না? তখন কমলিনী বাবা বলে, বৌমা, তোমার মিশন মিশন কমপ্লিট হয়েছে তো? তুমি তো এইসব কথাগুলোই বলতে এসেছিলে এখানে। তোমাকে বারবার করে বারণ করেছিলাম। তারপরে এখানে আসলে এইসব কথাগুলোই বললে। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ, রেশমি তো এরকমই। আমরা জানতাম বৌমা তুমি এসবই বলবে। কিন্তু তোমার মনের মধ্যে যে এত ছিল সেটা বুঝতে পারিনি। আচ্ছা মিঠি, তোরা যেখানে যাচ্ছিস যা। তারপর রেশমি বলে, না না, কালকে রাতে এত কিছু ঘটলো, তারপরেও মেয়েটা এখন একা একা কিষাণুর সঙ্গে কোথায় বেরিয়ে যাচ্ছে সেটা তো বুঝতে হবে, তাই না? আর তাছাড়া ডক্টর হোক আর যাই হোক, আমাদের তো জানতে হবে যে মিঠির সঙ্গে অ্যাটলিস্ট কালকে রাতে কি ঘটেছিল আর মিঠির শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা সেটা না জানলে কি করে হবে? আর মিঠি, তোর সঙ্গে কে কি কি করেছিল তুই বলবি আমাদের? তখন তো মিঠি চিৎকার করে ওঠে। তখন মিঠি বলে, মা, আমার না ভালো লাগছে না, সত্যি কথা, আমার না ঘুম পাচ্ছে। আচ্ছা তুমি কি যাবে এখান থেকে? চলো। তখন রেশমি বলে, আহারে, মেয়েটাকে নিশ্চয়ই কালকে ওর পাষণ্ডগুলো একটু ঘুমোতেও দেয়নি, তাই না? তোর সঙ্গে এত অত্যাচার করেছে। তখন তো মিঠি চিৎকার করে ওঠে আর বলে, চুপ করো মাম্মি, আমার না এসব আর সহ্য হচ্ছে না মা। এরকম আত্মীয় স্বজন আসলে প্লিজ আমাকে আর ডাকবে না। তাদের সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। এরকম আত্মীয় স্বজন যদি আসে না, আমার সঙ্গে একদম কথা বলতে দিবে না। আমার এরকম আত্মীয় স্বজনের কোনো দরকার নেই। তখন তখন তো এই কথাগুলো শুনে রেশমি খুব হার্ট হয়। তারপরে মিঠি চিৎকার করে কাঁদতে থাকে। তখন রেশমি বলে, বাবা মিঠি, তুই আমার সঙ্গে এরকম উঁচু গলায় কথা বলছিস? তুই আমাকে এরকম ভাবে অপমান করতে পারছিস? তখন প্রসূন বলে, শোনো রেশমি, তোমাকে না এর থেকে বেশি অপমান করা দরকার। তোমাকে বারবার করে আমি আসতে বারণ করেছিলাম। চলে যাও, চলে যাও এখান থেকে। তখন অয়নদীপ বলে, আমি তো আপনাকে অভদ্র ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটা অভদ্র মহিলা সেটা না আমি সত্যি বুঝতে পারিনি। আপনার মতো আত্মীয় স্বজন থাকলে না কোনো মানুষ ঠিক থাকবে না। তখন রেশমি বলে, আপনি কেন এসব কথাগুলো বলছেন আমাকে? তখন অয়নদীপ বলে, 100 বার বলছি, আপনার এসব কথার জন্য যদি মিঠির কোনো প্যানিক অ্যাটাক হয় না, ও যদি কোনো সমস্যা হয়, ও যদি আবার দুর্বল হয়ে পড়ে, ও যদি আবার ট্রমায় চলে যায়, আমি কিন্তু আপনাকে থানায় টেনে নিয়ে যাব। আমি কিন্তু একজন উকিল, সেটা ভুলে যাবেন না। আপনাকে আমি কোর্টে টেনে নিয়ে গিয়ে কি অবস্থা করব সেটা আপনি বুঝতে পারছেন তো? আপনি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো বলছেন? হ্যাঁ, আপনি কিসের জন্য এসব কথাগুলো বলছেন? আপনি এসেছেন ভালো কথা, এইভাবে মেয়েটাকে একদম কথা শোনাবেন না। আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। আপনার যদি এখানে থাকতে ভালো না লাগে। তখন তো এই কথাগুলো শুনে রেশমি অয়নদীপের দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তখনই তখনই মিঠি বলে, আচ্ছা মা, এখন আমাদেরকে যেতে হবে। তখন রেশমি বলে, আচ্ছা বুড়ি, আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে? তোমাকে বানাতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি। তখন কুচি বলে, কেন রেশমি বৌদি, আমরা বানাতে পারি না? আমরা আছি তো। তখন রেশমি বলে, না না, তোমাদের বাড়ির এই অবস্থা, মনের ওপর দিয়ে এত কিছু যাচ্ছে, তোমাদেরকে কি করে বলি বলো তো চা বানাতে? তাই আমি বানিয়ে নিতে পারবো। আসলে এত দুর্যোগের মধ্যে এসেছি যখন, আমাকে তো সবটা সামলাতেই হবে। ওইদিকে মিঠি আরো কাঁদতে থাকে। তখন কিষাণু বলে, আচ্ছা আমরা বরং চলে যাচ্ছি। এই বলে কিষাণু মিঠিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে রেশমিকে কমলিনী বলে, রেশমি বৌদি, তুমি চা খাবে তো? দাঁড়াও, আমি চা করে আনছি। তখন রেশমি বলে, না না, আমি করে নিতে পারবো বুড়ি। তখন কমলিনী বলে, না, আমার বাড়িতে তুমি এসেছো, তুমি কেন চা করবে? আমরাই চা করে দিতে পারবো। আর তাছাড়া আমাদের বাড়িতে না তেমন কিছুই হয়নি। তুমি যেরকম ভাবে সবটা বলছো আর সাজাচ্ছ, ওরকম কিছুই হয়নি, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে কমলিনী সেখান থেকে চলে যায়। তখন নতুন বলে, আসলে রেশমি বৌদি, আপনাকে না বলতে আমি বাধ্য হচ্ছি, আপনার ঘরেও না একটা মেয়ে আছে। আপনার মেয়েরও যদি এরকম কখনো হয়, কোনোদিন যদি আপনার মেয়ের সঙ্গেও সেম ঘটনাটা ঘটে, তাহলে আপনার মেয়েকেও আপনি এরকম ভাবে কথাগুলো শোনাতে পারবেন তো? ওকেও এরকম ভাবেই
অপমান করতে পারবেন তো? আপনার আপনার মেয়ের সঙ্গে যদি এরকমই কিছু একটা ঘটে, আর যদি এরকমই কিছু একটা হয়, তখন আপনি সবটা এরকমভাবে হ্যান্ডেল করবেন তো? একবারও ভেবে দেখেছেন? মিঠি আপনার মেয়ের বয়সী। ওর কেমন লাগছে? ওর সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সেটার জন্য ওর কেমন লাগছে? ওইদিকে দেখা যাবে। মিঠিকে হসপিটালে নিয়ে যায় কিষাণু। তখন মিঠিকে কিষাণু বলে, "মিঠি, তুমি এরকমভাবে ভয় পাচ্ছ কেন?" তখন মিঠি বলে, "কি করব বলো তো?" তখন কিষাণু বলে, "না, তুমি একদম ভয় পাবে না। তোমাকে শক্ত হতে হবে।" তখন মিঠি বলে, "কালকে রাতে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে। আর আমি এখনই সবকিছু ভুলে গিয়ে এখনই হেসে, হেসে কথা বলবো? তোমার কি মনে হচ্ছে?" তখন কিষাণু বলে, "হ্যাঁ, তুমি স্বাভাবিক হবে। তুমি কথা বলবে স্বাভাবিকভাবে। তোমার সঙ্গে কিচ্ছু ঘটেনি।" তখন মিঠি বলে, "কেন? কি করে আমি ভুলে যাব বলো তো? আমি তো এই জিনিসটা কোনোদিনও, কোনোদিনও ভাবিনি যে আমার জীবনে এরকম কিছু ঘটতে পারে। এটা আমি কোনোদিনও চিন্তাও করিনি।" তখন কিষাণু বলে, "আমাদের জীবনটা না বইয়ের পাতা নয় যে সবকিছু লেখা থাকবে আর সেই লেখা অনুযায়ী সবকিছু ঘটবে। তাই মানুষের জীবনে অনেক কিছুই ঘটতে পারে। তুমি না এগুলো মনে রাখবে না। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার পাশে আছি তো।" তখন মিঠি বলে, "আচ্ছা, এখন কি হবে?" তখন কিষাণু বলে, "মেডিকেল চেকআপ হবে। তারপরে এখান থেকে আমরা থানায় যাব। থানায় এফআইআর করা হয়েছে।" তখন মিঠি কাঁদতে থাকে আর বলে, "আমার জীবনটা না পুরো শেষ হয়ে গেল।" তখন কিষাণু বলে, "না, কিচ্ছু হয়নি। এখানে আমি সবাইকে সবকিছু বলে রেখেছি। তুমি শুধু ভিতরে যাবে, তোমার মেডিকেল চেকআপ হবে। কেউ তোমাকে কোনোভাবে অসম্মান করবে না।" তখন মিঠি বলে, "আমি না ভাবতেই পারছি না আমার সঙ্গে এরকম একটা দুর্যোগ হলো। আর তুমি আমাকে দয়া করছো, তাই না?" তখন কিষাণু বলে, "না, আমি তোমাকে দয়া করছি না। আমি তোমাকে ভালোবাসি মিঠি। আই লাভ ইউ।" তখন তো মিঠি বলে, "তুমি আমাকে দয়াই করছো।" তখন কিষাণু বলে, "না, তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করতাম ঠিক আছে। কিন্তু সেটা তোমার ভালোর জন্য, তোমার কাছাকাছি যাওয়ার জন্য।" ওদিকে কমলিনী একা, একা বসে, বসে কাঁদছে। তখনই নতুন বলে, "আচ্ছা কমলিনী, তুমি কেন কাঁদছো বলো তো? কেন কাঁদছো? সবকিছু ঠিক হয়ে যাবে।" তখন কমলিনী বলে, "আমার মেয়েটার সঙ্গে এত বড় একটা দুর্যোগ হলো। আর তুমি বলছো যে আমি কাঁদবো না? তোমার কি মনে হয় একা, একা আমি একটু কাঁদতেও পারবো না? মেয়েটার এখনো বিয়ে হয়নি। আমার মেয়েটাকে এখনো আমি বিয়ে দিতে পারিনি।" তখন নতুন বলে, "শোনো, কিষাণু, কিষাণু মিঠিকে ভালোবাসে। আর কিষাণু যথেষ্ট রেসপন্সিবল, সেটা আমি জানি। তুমি না এসব নিয়ে একদম ভেবো না।" তখন কমলিনী বলে, "কেন ভাববো না? কিষাণু এখন যা করছে সেটা ডক্টর হিসেবে করছে, আর কিছুই না। আমার মেয়েটাকে আমি কি করে বিয়ে দেবো বলো তো?" তখন নতুন বলে, "একটা মানুষের জীবনে বিয়েটাই সবকিছু না কমলিনী। মেয়েটাকে বিয়ের কথা ভেবে তুমি এইভাবে, এইভাবে মেয়েটার জন্য কষ্ট পেতে পারো না। আমাদের মিঠির জীবনে কিচ্ছু হয়নি। একটা রাতের জন্য আমাদের মেয়েটার জীবনটা নষ্ট হবে না।" তখন কমলিনী বলে, "সবাই তো আঙুল তুলবে ওর দিকে, নানান কথা বলবে। আর আমি তো মা, আমার তো কষ্ট হবে বলো? সেজন্যই না চোখে জল চলে এসেছে।" তখন নতুন বলে, "শোনো কমলিনী, আমি স্বতন্ত্র বোস। আমি কিন্তু এত তাড়াতাড়ি হেরে যাওয়ার মানুষ নয়। আর তাছাড়া কিষাণু যেটা করছে, কিষাণু কিন্তু সবকিছু ভেবেই করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? তুমি না এসব নিয়ে একদম ভেবো না। কিষাণু যখন মিঠির সঙ্গে আছে, কোনো কিচ্ছু হবে না। একদম সবকিছু ভালো হবে।" তখন এই কথা শুনে কমলিনী নিজেকে সামলায়। ওইদিকে দেখা যাবে কিষাণু মিঠিকে বলে, "তুমি কি কিছুই বুঝতে পারো না? আমি কি আমি কি এমনি, এমনি সবকিছু করছি? আমি তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো মিঠি। হ্যাঁ, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, সেটা তোমার কাছাকাছি আসার জন্য।" তখন মিঠি বলে, "তারপরেও মাঝখানে এত বড় একটা সমস্যা ঘটে গেল। এখন এখন তুমি কেন এসব কথাগুলো বলছো?" তখন কিষাণু বলে, "তুমি প্লুটোকে এখনো ভুলতে পারোনি, তাই না?" তখন মিঠি বলে, "প্লুটো আমার অতীত। আর অতীতকে না অসম্মান করা যায় না। অতীতকে সম্মান করতে হয়, মনে রাখতে হয়। কিন্তু অতীত নিয়ে এগোনো যায় না।" তখন কিষাণু বলে, "তাহলে আমি তোমার পাশে আছি তো। আমি যা, যা বলছি তুমি শোনো। তুমি শক্ত হও মিঠি। আমাদেরকে ওই অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। তার জন্য আমাদেরকে যা, যা করতে হয় সবটা করব। তুমি না একদম ভেঙে পড়বে না। কারো কোনো কথা ভেঙে পড়বে না।" তখন মিঠি কাঁদতে থাকে আর বলে, "একটা রাতের জন্য আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেল। সেদিন রাতে কি হয়েছিল তুমি শুনতে চাইবে না?" তখন এই কথাতে কিষাণু বলে, "না, আমি সেই রাতের কথা কিচ্ছু জিজ্ঞাসা করব না তোমাকে আমি। তোমাকে আমি অসম্মান করব না সেই রাতের কথা জিজ্ঞাসা করে।" ওইদিকে নতুন কমলিনীকে বলে, "তুমি চিন্তা করো না। আমাদের মিঠির পাশে কিষাণু আছে। আর আমরাও আছি। আমাদেরকে শক্ত হতে হবে। তোমাকে শক্ত হতে হবে। তুমি মা, তুমি যদি মেয়েটার পাশে না থাকো তাহলে কে থাকবে বলো তো?" তখন কমলিনী
নতুনের দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি তো মা, সেজন্যই না আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে, সেই জন্যই একটু কেঁদে ফেলেছি। আমার কি কষ্ট হয় না? আমার কষ্টগুলো আমি তো চাপা রাখতে পারছি না। তখন নতুন বলে, আমি তোমার পাশে আছি কমলিনী, তুমি একদম চিন্তা করো না। তোমার সব কষ্টগুলো আমার, আমি সব ধুয়ে মুছে একদম শেষ করে দেব। তুমি শুধু মিঠির পাশে থাকবে, মিঠিকে সাহস দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।